সময় পরিবর্তন কিন্তু মিল অদ্ভুত। একটা সময় যখন নিঝুম মজুমদার বলেছিলেন, সেটা 2024 সালে 5ই আগস্টের পরবর্তী সময়ে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন অনেক আগে। সৈয়দা রেজওয়ানা ক্যারেক্টারলেস মহিলা। উনি যখন লন্ডনে ছিলেন, লন্ডনে তার কুকর্মগুলো উনি তুলে ধরেছেন এবং খুব নগ্ন ভাষায় এই সৈয়দ রেজওয়ানাকে উপস্থাপন করেছিলেন। তখন অনেকেই হয়তোবা বিশ্বাস করেননি এবং নিঝুম মজুমদারের কথাগুলোকে মনে করেছেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কথাগুলো বলেছেন এবং আক্রমণ করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে। কিন্তু কি অদ্ভুত মিলে যাচ্ছে কথাগুলো। আজ মানচিত্র ইউটিউব চ্যানেলে সাংবাদিক পান্নার মুখোমুখি হয়েছিলেন অ্যাডভোকেট মহসিন রশিদ, মুসলিম লীগ সভাপতি। উনি একই ভাষায় কথা বললেন। সৈয়দা রেজওয়ানা বাংলাদেশের সম্ভবত সবচেয়ে লুবি ক্যারেক্টার এবং সবচেয়ে খারাপ মহিলা। ঠিক একইভাবে গোলাম মোল্লা রুনি, যিনি একটা সময় আওয়ামী লীগ করতেন, পরবর্তী সময় বিএনপি করেছিলেন, এখন উনি রাজনীতির সঙ্গে একদমই নেই, তবে রাজনৈতিক কথা বলেন, আলোচনা করেন, একদম রাজনৈতিক সচেতন লোক। উনিও ঠিক একইভাবে কথা বলেন। সৈয়দা রেজওয়ানা খুবই সুন্দরী, সৈয়দা রেজওয়ানা খুবই লুবি। উনি জাফরুল্লাহ, যিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সেই গণস্বাস্থ্য দখল করেছেন। কিভাবে দখল করেছেন সবিস্তারে এখন মিডিয়া আলোচিত হচ্ছে এবং যেভাবে দখল করেছেন খুবই ন্যাক্কারজনকভাবে বলতে হয়। যে সময়টাতে দখল করেছেন সেই সময়টাতে এই জাফরুল্লাহর বন্ধু বাংলাদেশ সরকার প্রধান ছিলেন, ডক্টর ইউনূসের কথা বলতেছি। জাফরুল্লাহ সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের অর্জন এবং সারা জীবনের ঘামে ভেজা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান দখল করেছেন জাফরুল্লাহর বন্ধুর কলিগ, অর্থাৎ তার সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা। সৈয়দা রেজওয়ানা ছিলেন ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে ক্ষমতাধর উপদেষ্টাদের মধ্যে একজন। আজ বলতে ইচ্ছে করতেছে যে জেএনজিরা সাবেক প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতো ঢিল ছুঁড়েছেন এবং সেই প্রতিযোগিতাও তারা করেছেন কীভাবে জুতোর ঢিল মারলে পুরস্কৃত করা যায় জেএনজিদের। তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করতেছে, আজ অনেকেই বলতেছেন সৈয়দা রেজওয়ানা তার ক্ষমতা অপব্যবহার করে, তার কথার মায়াজালে যেভাবে জেএনজিদের মোহপিষ্ট করে রেখেছিলেন, তার একে একে কুকুত্তি এখন বের হচ্ছে এবং অনেকেই বলতেছেন যে সৈয়দা রেজওয়ানা বাংলাদেশের সবচেয়ে লুবি মহিলা, সবচেয়ে ক্যারেক্টারলেস মহিলা। তার ক্ষেত্রে আপনারা কী সিদ্ধান্ত নেবেন? যেভাবে 18 মাসে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং যে সময়টাতে স্বর্ণযুগ ছিল মুক্তিযুদ্ধের বিরোধীপন্থীদের, যে সময়টাতে স্বর্ণযুগ ছিল যারা না বুঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করেছে, তাদের এখন রিয়েলাইজেশন করার সময় এসেছে যে গত 18 মাসে ডক্টর ইউনূস যেটা করেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যথেষ্ট। যেটা উনি সারা জীবনে অর্জন করেছেন সেই অর্জনটা ধূলিসাৎ হয়েছে। এ ব্যক্তি আর সম্মান পাবে না। যারা সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমী, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত এবং বাংলাদেশকে ভালোবাসে, তারা কখনোই ডক্টর ইউনূসকে সম্মান জানাবে না। শুধু নোবেল পেয়েছেন এই বলে অনেকেই গর্ব করতেন। এখন বাংলাদেশিদের মনে সন্দেহ সব সময় থাকবে যে নোবেল পেলেই যে ভালো হওয়া যায়, নোবেল পেলেই যে সম্মানিত হওয়া যায়, এই কথাটা একদম ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জলযন্ত্র উদাহরণ। দেখুন যেভাবে সময় এগোচ্ছে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিভিন্ন দুর্নীতি বের হচ্ছে, আওয়ামী লীগের কিছুই করা লাগতেছে না। আওয়ামী লীগ চুপ থাকলেই তাদের প্রতি যে মানুষের একটা ঘৃণাবোধ জন্ম হয়েছে, যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে আওয়ামী লীগ দেশবিরোধী কাজ করেছে, সেগুলো দিন দিন উবে যাবে এবং উবে যাচ্ছে। দেখুন 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে, শুধুমাত্র হাভোটের প্রচারণা চালার জন্য। এবং সেই সময় একজন সরকারের উপদেষ্টা, যিনি মিষ্টি মিষ্টি কথা বলতেন, যিনি গুছিয়ে কথা বলতেন, তিনিই নাকি গণস্বাস্থ্য কেন্দ্র দখল করেছেন। দেখুন যেভাবে একে একে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডগুলো বেরিয়ে আসতেছে, শুধুমাত্র আমেরিকার সঙ্গেই তড়িঘড়ি করে চুক্তি নয়, বিভিন্ন বিষয়গুলো যেভাবে বেরিয়ে আসতেছে গত 18 মাসে, এটাই প্রমাণ হয় যে শক্তির দ্বারা জুলাই আগস্ট ঘটানো হয়েছে সেই শক্তি কালো শক্তি ছিল, সেই শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি ছিল।